আমি যেটা মনে করি পিয়ার পদ্ধতির কথা যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত 300 আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থিতাও ঘোষণা করেছেন। এখন কোনটা যে সত্যি এটা আমি বলতে পারবো না, ওটা তারাই ভালো বলতে পারবেন যে দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্র হয় কি করে। পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থিতা ঘোষণার প্রয়োজনই নাই, কিন্তু 300 আসনেই প্রার্থিতা ঘোষণা হয়ে গেছে। আর এই যে তরুণ যে বন্ধুরা যারা যেটা বলছেন যে নির্বাচন হতে দেওয়া হবে না বা কিছু করা হবে না, এগুলো তারা বলছেন তাদের বয়স, তাদের আবেগ এবং তাদের অপরিপক্কতার কারণে। কারণ যেখানে বাংলাদেশের বহু মানুষ আমরা এখন আপনাদের কল্যাণেই দেখতে পাই যে অনাহারে মৃত্যুবরণ করছে। শুধু এক মুঠো ভাত একটু পেঁয়াজ দিয়ে কিংবা একটু পানি দিয়ে কচলে খাবেন, তাও জোটে না। সেই সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাঁসের মাংস খুঁজতে রাত বিরেতে এদিক ওদিক যায়, তো তাদের কথাবার্তার কতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা বোধহয় আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন দেওয়া উচিত। এগুলো শুধুমাত্র একটা পরিস্থিতি জিয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেইটাকে আদায় করে নেওয়ার জন্যই বোধহয় কতসব কথাবার্তা হচ্ছে। তবে আমরা মনে করি যে ভবিষ্যতে তো বাংলাদেশের নেতৃত্বে ওই বয়সী তরুণ যুবকরাই আসবেন। সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ, যারা বয়স্ক, যারা সৎ দেশপ্রেমিক, তাদের কাছ থেকে শিখে তারপরে আচার আচরণ এবং কথাবার্তা সংযত হওয়া ভালো। সেটা গণতন্ত্র বিকাশের পথে সহায়ক হবে। আমরা আশা গভর্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তারা না থাকার, সেই অ্যাকাউন্টেবল গভর্নমেন্টটা না থাকার কারণে দেশি বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের বিষয়টা তো সাধারণ মানুষের কাছে জবাবদিহিতার ঊর্ধ্বে, আর অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট হলো নির্বাচিত জনপ্রতিনিধি। তারেক রহমান সাহেবের একটি মামলার, যেটা অত্যন্ত স্পর্শকাতর একটি মামলা, সেটার অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। গতকালকে শুনানি ছিল, একদিন বা দুদিন আগেও শুনানি ছিল। এই মামলাটির রায় ঘোষণার পরে যদি উনি খালাস পেয়ে যান তাহলে উনি মামলার সমস্ত মামলা থেকে মুক্ত হয়ে যাবেন। তারপর উনি আসবেন, এমনটাই আমাদের